সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, দুটোই একসাথে চলবে ডক্টর ইউনূস। নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশের রাজনৈতিক সমস্যা তত বাড়বে বলে মন্তব্য মির্জা ফখরুলের। সচিবালয়ে অগ্নিকাণ্ডে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু, নাশকতা কিনা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাস চাপায় 6 যাত্রী নিহত, পাবনায় মারা গেছে 3 কৃষি শ্রমিক। আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে একথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের পর পরাজিত শক্তির অব্যাহত চক্রান্ত দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া আগামীর বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মইদুল ইসলাম। ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। পাশাপাশি দেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধ রেখেই নির্বাচনের কথা বললেন প্রধান উপদেষ্টা। এই সংলাপে 3টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সবগুলো সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের পথে যাবে সরকার, এমনটাও জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ফ্যাসিবাদী শক্তি অতীতে আদর্শভিত্তিক সব ধরনের লক্ষ্যকে বিচ্যুত করে দেশকে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। গণ অভ্যুত্থানে বিরুদ্ধ শক্তি দেশের চলমান ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত চেষ্টা চালাতে থাকলেও ঐক্য আরও মজবুত হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশের রাজনৈতিক সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। তার দল সংস্কার চায় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দেশে প্রশাসনিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো গণতন্ত্র উপযোগী করে গড়ে তুলতে হবে। আর সংলাপে বক্তারা রাষ্ট্রকে মানবিক মর্যাদার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে জবাবদিহিতার উপর জোর দিয়েছেন। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নিহতদের পরিবার এবং আহতদের বক্তব্য দিয়ে শুরু হয় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিতে দেরি হলে রাজনৈতিক সংকট বাড়বে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু
বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। সংলাপে অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব নিরসন না করা গেলে টেকসই সংস্কার সম্ভব নয়। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আটি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে, তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে, তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে। বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে, সেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি করা। এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে? কি সে বক্তব্য, কি সে ইস্যু যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্য। ছাত্র জনতার অভ্যুত্থানের ঐক্যের পথ ধরে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ জমা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প। অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও গুরুতর অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, সংস্থাটি লন্ডন প্রতিনিধির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্প জানিয়েছে, আইনজীবী লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সাথে যোগাযোগ করেন। এ সময় তিনি দেখেন $300 মিলিয়ন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং লন্ডনের ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। সচিবালয়ে আগুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আগুনে পড়ে যাওয়া কক্ষ থেকে আলামত সংগ্রহ, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার কাজ শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে 8 সদস্যের তদন্ত কমিটি সচিবালয়ে সভা শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন। নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। রাষ্ট্রের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় রহস্যের আগুনে পড়ে বুধবার মধ্যরাতে। পরদিন ভোরে নিয়ন্ত্রণে আসে সেই আগুন। কেন আগুন লাগলো, কিভাবে লাগলো, কি ক্ষয়ক্ষতি হলো, এমন নানা প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে। সেই প্রশ্নের উত্তর জানতে এবং আগুন লাগার রহস্য ভেদ করতে বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সকালে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা। আগুনে পুড়ে যাওয়া কক্ষ, নথিপত্র থেকে আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তদন্ত কমিটির সদস্যরা জানান, আগুন লেগেছে নাকি নাশকতায় পুড়েছে তার তথ্য জানতে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী কেউ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি দলও যুক্ত রয়েছে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে। আমরা তদন্তের কাজটা শুরু করছে।
এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই তদন্ত চলছে, আমি একজন তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। আগুনে পুড়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সহ 5টি মন্ত্রণালয়ের বিভিন্ন নথিপত্র। রাজনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ এ আগুনের পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করছেন। এই রহস্য উন্মোচন করার জন্য কাজ করছে তদন্ত দল। 10 কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশকে উন্নয়নের মহাসড়কে ওঠানোর গল্প করেছিল তারা, অথচ এখন চারিদিকে হাহাকার। সমস্ত ব্যাংক ফোকলা করে বিদেশে পাচার করে দিয়েছে তারা। নিত্যপণ্যের অগ্নিমূল্য ও সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষেত্র বিশেষে সিন্ডিকেটের হাত বদল হয়েছে। দেশ এখনও চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, জুলুম মুক্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, আগামীতেও হবে না। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় একথা বলেন তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে, কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না। আগামী বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে আর আগামী বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় বাস চাপায় প্রাণ গেল মাইক্রোবাস সহ 3 যানবাহনের 6 যাত্রীর। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়েছিল একটি মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার। এ সময় পেছন থেকে দ্রুতগামী ঢাকা কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে সামনে থাকা যানবাহনগুলো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশুসহ নিহত হন 3 জন। ঢাকায় নেয়ার পথে মারা যান আরও 3 জন। দুর্ঘটনার পর পালিয়ে গেছে বাস চালক। অন্যদিকে পাবনার সাথিয়ায় রাঙামাটি এলাকায় ট্রাক চাপায় 3 কৃষি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার, একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিটফুট মেডিকেলে পাঠানো হয়। গুমের শিকার হয়ে গোপন টর্চার সেল থেকে মুক্তির বছর 2024 সাল। 5 আগস্টের পর উন্মোচিত হয় আয়নাঘরের চরম অমানবিকতার নানা ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম অনুসন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে প্রায় 1700 অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনার নাম এসেছে গুমের নির্দেশদাতা হিসেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 14 বছর পর আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করেছে বাংলাদেশ। 15 বছরে গুমের ভয়ঙ্কর সংস্কৃতি এবং তা থেকে বের হওয়ার প্রক্রিয়ার কথাই জানাচ্ছেন মুকসিমুল হাসান। ঘটনাবহুল 2024-এর সবচেয়ে বড় অর্জনের একটি হচ্ছে গত 15 বছর বিভিন্ন সময়ে নিখোঁজ ব্যক্তিদের 5 আগস্টের পর মৃত্যুকূপ থেকে একে একে ফিরে আসা। ছোট্ট বদ্ধ প্রকোষ্ঠে শত সহস্র দিন সূর্যের আলো না দেখা মানুষগুলোর খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারা। আপনজনকে খুঁজে না পাওয়ার শোকে শুকিয়েছে যাদের চোখের জল, তাদের কাছে প্রিয়জনকে ফিরে পাওয়ার চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে? আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, একটু আদর করে দিয়ে আসতাম। ফ্যাসিজমের পতন না হলে, হাসিনার রেজিমটা যদি শেষ না হলে, পতন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব হতো না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে মুক্তি মিলেছে আয়নাঘরের বন্দীদের অনেকের। এখনও নিখোঁজ আরও প্রায় কয়েকশো মানুষ, আর যারা বেঁচে ফিরেছেন তাদের
বর্ণনায় উঠে এসেছে গোপন টর্চার সেলের চরম মানবেতর জীবনের গল্প। 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম। মানে এটা মনে একটা জীবন্ত কবরস্থান। এত ভয়াবহ যে এটি আসলে আমরা যা শুনেছি, যা বুঝেছি তার চেয়েও ভয়ঙ্কর। যারা তখন সরকার ছিলেন তাদের সিদ্ধান্তের বাইরে এটা হওয়ার কোনো সুযোগ নেই। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম মাসেই আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করে বাংলাদেশ। 14 বছর যে সনদে স্বাক্ষর করেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুমের ঘটনার তদন্তে কমিশন গঠন করে ইউনূস সরকার। প্রায় 3.5 মাস তদন্তের পর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং হারুনুর রশিদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়। গুম এবং বিচার বহির্ভূত হত্যার সবচেয়ে বেশি অভিযোগে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। এই ঘটনার সাথে বাংলাদেশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা, বেশ কয়েকটি বাহিনী জড়িত। খুব স্পষ্টভাবে যদি বলতে হয় তাহলে বলতে হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি, ডিজিএফআই সহ বেশ কিছু সংস্থা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি যে বাহিনীর আছে তারা কিন্তু চুপ, এবং তারা কিন্তু এখনও ওই যে বললাম না যে মাথাটা পালিয়ে গেছে দেশ থেকে, কিন্তু শরীর আর লেজটা তো রয়ে গেছে। তো শরীর আর লেজটা যে রয়ে গেছে তারাই কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে ওই জায়গাটাতেই পর্যন্ত পৌঁছে দিচ্ছে না যে বিচারিক জায়গায় যাব। একই অভিযোগে পুলিশ সংস্কার কমিশনের কাছে 5 দফা সুপারিশের মধ্যে র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপিও। অপহরণ এই ধরনের এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে র্যাব সদস্যদের হাতে নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চান সংস্থাটির বর্তমান মহাপরিচালক। তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাক স্বজনদের ফিরে পেতে এবং বিচারের দাবিতে গত কয়েক বছর ধরে রাজপথে সোচ্চার। এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুমের শিকার ভুক্তভোগীদের নিয়ে গণজমায়েত করে সংগঠনটি। একটাই আমাদের দাবি ছিল, যেটা হচ্ছে আমার স্বজনদেরকে, আমার ভাইদের যাদেরকে গুম করা হয়েছে ফেরত দেখ। 5ই আগস্টের পরবর্তী যে অবস্থাটা, যাদের এগেইনস্টে অ্যালিগেশন সবারকে বিচারের আওতায় আনতে হবে, এবং এই যে সিক্রেট ডিটেনশন সেলের মতো যেই ব্যবস্থাগুলো করে রাখা হয়েছে এই সমস্ত মেকানিজম বন্ধ করে ফেলতে হবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন বিচার প্রত্যাশী গুমের শিকার অনেক ভুক্তভোগী এবং পরিবার। এসব অভিযোগের তদন্ত শেষে শুরু হবে বিচার প্রক্রিয়া। বিরোধী মত দমন করে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানুষ গুমের মতো যে ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে উঠেছিল দেশে, তা বন্ধ হোক চিরতরে, এমন দাবির পাশাপাশি নাগরিক প্রত্যাশা আর কোনো অপমৃত্যু কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়। শুধু 2025 সাল নয়, আগামীর বাংলাদেশ হোক সবার জন্য সবখানে সব সময় নিরাপদ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 2 ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করেছে জনতা। প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্র সহ ওই 2টি ট্রাক জব্দ করে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানার 2টি টিম। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, প্রায় 1 যুগে পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে 2টি ট্রাকে করে ময়লা ফেলার স্থানে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে ভুল করে ড্রাইভার কাগজগুলো নিয়ে গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসী সন্দেহ হলে তারা ট্রাক 2টিকে আটক করে, তবে সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়মের বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। দাম বাড়ানোর পাশাপাশি আমদানি শুল্ক তুলে নেয়ার পরও স্বস্তি নেই রাজধানীর সয়াবিন তেলের বাজারে। স্বাভাবিক হয়নি সরবরাহ। কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে চিকন চালের দামও।
যৌক্তিক কারণ ছাড়াই মিলাররা চালের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। রাজধানীতে সপ্তাহে ব্যবধানে কিছুটা চড়া মুরগির বাজার, তবে কমেছে পেঁয়াজ সহ শীতকালীন সবজির দাম। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। আবারও বেড়েছে চালের দাম। চলতি সপ্তাহে মিনিকেট, নাজিরশাইল সহ সব ধরনের চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা। এছাড়া কেজি প্রতি 5 টাকা বেড়ে মসুরের ডাল বিক্রি হচ্ছে 135 টাকা। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি হচ্ছে আগের মতো চড়া মূল্যেই। খুচরা ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ ও আমদানি থাকা সত্ত্বেও কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিনিকেট যত কোম্পানি আছে সব কোম্পানি চাল বাড়ছে, 80 টাকার নিচে কোনো মিনিকেট নাই। তো মনে হয় যে এটা ইচ্ছা করে বাড়াইতে আছে, সবকিছু এখন ঊর্ধ্বমুখী। এখন চাল বলেন, ডাল বলেন, মাছ মাংস সবকিছু আর কি। এখন কিছু তো করার নেই, খাওয়া তো লাগবেই। এদিকে সরকারের শুল্ক প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি এক দফা দাম বৃদ্ধির পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি সয়াবিন তেল। কোম্পানিগুলো আবারও দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ ব্যবসায়ী ও সাধারণ মানুষের। আমাদের যেই পরিমাণ চাহিদা ওই পরিমাণ সয়াবিন তেল আমরাও পাচ্ছি না, আমরা ক্রেতাকে দিতেও পারতেছি না। কেন দিচ্ছে না? ওরা আমাদের কাছে সওয়ালও দিচ্ছে না, বসুন্ধরাও মার্কেটে ঢুকতেছে না, ওদের কাছে তেল নাই, শুধু এইটুকু বলে। বাড়ানোর পায় তারা আবারও চলতেছে। তেলের বাজারের অবস্থা ভালো না, বিশেষ করে সয়াবিন তেল তো পাওয়া যাচ্ছে না বাজারে। দ্রব্যমূল্য পরিস্থিতি যেরকম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। তবে স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির বাজার। কমেছে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু সবজির দাম। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঊর্ধ্বমুখী মুরগির দাম, আর পর্যাপ্ত সরবরাহ থাকায় ইলিশ ছাড়া কিছুটা কমতির দিকে সব ধরনের মাছের দাম। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এবারে প্রবাসের খবর। সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি ও যুব দলের উদ্যোগে 53তম মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, প্রবাসী কুমিল্লা জেলা যুব দলের সভাপতি মোহাম্মদ মহসিন আলমের সভাপতিত্বে যুব দলের সাধারণ সম্পাদক অলি আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর মাহমুদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি সৈয়দ কামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আইয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মুস্তফা কামাল, ইয়াকুব সোহেল সহ অন্যরা। কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়রুদ্দিন। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানিয়েছেন, এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন বিষয়ক পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন, কমিউনিটি নেতা এম নূর সহ অন্যরা। রাষ্ট্রদূত জানান, কাতারের শ্রম বাজারে প্রবাসী বাংলাদেশিদের অবদান দেশের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই অংশ হিসেবে দিগন্ত এক্সপ্রেস তাদের ভূমিকা রেখে চলেছে। সংযুক্ত আরব আমিরাতের রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানিয়েছেন, বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রায় 7 শতাধিক প্রবাসীকে নিয়ে পুনর্মিলনের আয়োজন করে সংগঠনটি। আলোচনা সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি ইমন মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, সালাম খান সহ অন্যরা। এতে খাবারের পাশাপাশি শিশু কিশোরদের খেলাধুলা সহ বড়দের জন্য নানা আয়োজন ছিল। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর নোয়াখালী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুনর্মিলনী। এর উদ্বোধন এবং সভাপতিত্ব করেন সভাপতি ওমর ফারুক চৌধুরী। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন ও বাহার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুর রহমান, আমির মোহাম্মদ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন কনসুলেট, আইডিবি, ওয়াইসি, বাংলাদেশ বিমানের কর্মকর্তা এবং সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ। বৃহত্তর নোয়াখালী ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি পরিবেশন করা হয় বিভিন্ন প্রকার পিঠাপুলি। ছিল শিশু কিশোরদের খেলাধুলা, ফ্রি মেডিকেল সেবা, লেজার শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। পরিচালক শূন্যতা পূরণে নির্বাচন নয়, ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তায় অন্য কিছু। ইতিমধ্যেই এনটিভির কাছে এসে পৌঁছেছে কমিটির পুনর্মূল্যায়ন খসড়া, যেখানে বিসিবির কোনো ধরনের কার্যক্রমে সরাসরি অংশ নেননি এমন কিছু মুখও আছে। বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু প্রস্তাবিত এই খসড়াকে উদ্ভট বলে বর্ণনা করেছেন। রোববারই ঘোষিত হতে পারে পূর্ণাঙ্গ সাব কমিটিগুলো। নিলয় মজুমদারের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিসিবিতে যে পরিবর্তনের ঢেউ লেগেছিল তাতে ঝরে পড়েন নাজমুল হাসান পাপন সহ অনেক প্রভাবশালী পরিচালক। তাদের শূন্য পদগুলো গত কয়েক মাস ধরে শ্লথ করে দিয়েছে বিসিবির কার্যক্রম। সমালোচনা আছে এক ফারুক আহমেদ নিজে অনেক কিছু করতে গিয়ে এ সংকট। ধারণা করা হচ্ছিল শূন্য পদগুলোতে নির্বাচন দিতে জাতীয় ক্রীড়া পরিষদকে জানাবেন বোর্ড প্রধান। তবে সাময়িক সমাধান হিসাবে 9 পরিচালকের এই বোর্ড কাউন্সিলরদের দিয়ে সাব কমিটিগুলো পূর্ণ করার চেষ্টা করছে। যে খসড়া তালিকা তৈরি করা হয়েছে সেখানে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে রাখা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। তাকে প্রধান করা হয়েছে নারী কমিটিরও। পরিবর্তিত সময়ে যে ধরনের ক্রীড়া সংগঠকরা আসা উচিত ছিল এখানে সবার প্রতিফলন আমরা দেখতে পাইনি। সুতরাং যে কমিটিগুলি করা হয়েছে এটা এটা আংশিক কমিটি। আমি আশা করছি এটা পূর্ণাঙ্গ কমিটি করার ক্ষেত্রে প্রকৃত ক্রীড়া সংগঠকদেরকে এবং ক্রিকেট সংগঠকদেরই এখানে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু ফাইন্যান্স কমিটিতে আমজাদ হোসেন কোন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সেটি পরিষ্কার নয়। যে তৃতীয় বিভাগ ক্লাবের কাউন্সিল হিসেবে তাকে রাখা হয়েছে সে ক্লাব থেকে আমজাদ সম্পর্কে কিছু জানে না বলে জানানো হয়েছে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে শফিউল স্বপনকে, যার পাবনায় নিজস্ব লিগই হয় না বহু বছর ধরে। আগের বোর্ডের ধারাবাহিকতায় আকরাম খানকে রাখা হয়েছে ফ্যাসিলিটিস বিভাগে। মার্কেটিংয়ের দায়িত্বে আছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজেই। এই বিভাগেই কাউন্সিলর না হয়েও সদস্য করা হয়েছে একটি বিজ্ঞাপনী সংস্থার প্রধান রিজওয়ান বিন ফারুককে। তারা কোনো না কোনোভাবে এখন হঠাৎ করে কাউন্সিলর হয়েছে আমার ধারণা, আদারওয়াইজ তারা এই কমিটিতে আসতে পারতো না হয়তো। সেটা কিন্তু তারা প্রকৃত ক্রীড়া সংগঠক নাকি সেটা আমাদের দেখার বিবেচ্য বিষয়। আমরা চাই প্রকৃত ক্রীড়া সংগঠক এবং যারা অনেক কাউন্সিলর আছে তারা এবং ভালো ভালো কিছু খেলোয়াড়ও বাদ গেছে এখানে, তাদের আসা উচিত এখানে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য। অথচ খসড়ায় দেখা মেলেনি মিডিয়া বিভাগের কোনো প্রধানের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, দুটোই একসাথে চলবে ডক্টর ইউনূস। নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশের রাজনৈতিক সমস্যা তত বাড়বে, মন্তব্য মির্জা ফখরুলের। সচিবালয়ে অগ্নিকাণ্ডে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু, নাশকতা কিনা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাস চাপায় 6 যাত্রী নিহত, পাবনায় মারা গেছেন 3 কৃষি শ্রমিক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন আমি যা যা করব এটার কারণে যদি আমার, তোমার বা আশেপাশের মানুষের জীবনে কোনো অনিশ্চয়তা চলে আসে সেটার জন্য তুমি দায়ী। দুই দিন হয় আমি ওয়েট করি। লাক্স অপরূপ মুহূর্ত, টেলিফিল্ম, বয়ফ্রেন্ড। আন্টি, আমি থাকতে আপনার কোনো ভরসা, আপনার কোনো টেনশন নেই। রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। আপনি কেমন মেয়ে মানুষ, হ্যাঁ? বেগানা পুরুষের মুখ দেখতে চান? আপনার বয়স হয়ে গেছে আর আপনার চোখ গোলা হয়ে গেছে, চশমা গোলা হয়ে গেছে। আমার ভাইপো আমেরিকা থেকে আসছে বিয়ে করবে বলে। আপনার ভাইপো যে আমেরিকা বসে আরেকটা বিয়ে করেছে। দেখবেন আজ দুপুর 12টা 15 মিনিটে।